দেখেন বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যদি আমরা বলি বাস্তবতায়, সেটা হচ্ছে একটা সম্পত্তি যদি আপনি 100% মালিকানা চান, আপনার দলিল প্রয়োজন পড়বে। সেই দলিলটা অনুযায়ী আপনার খতিয়ান সৃষ্টি করা থাকতে হবে। সেই খতিয়ান মোতাবেক আপনার যে খাজনাটা পরিশোধ করতে হবে, আর ওই সম্পত্তিটা আপনার দখলে থাকারও প্রয়োজন আছে। কারণ আপনার কাছে ধরেন দলিল আছে, আপনার ওই দলিলে খতিয়ানও সৃষ্টি আছে, কিন্তু সম্পত্তি আপনার দখলে নেই, তখন কিন্তু মামলার সৃষ্টি হবে। তো এই জন্য আজকের এই ভিডিওতে আমরা ট্রাই করি যে দলিল, খতিয়ান, নকশা, দখল এই জিনিসটা আইনি ভাবে একটু বোঝার চেষ্টা করি। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমুদ্দিন। তো বন্ধুরা, আমরা যদি আমাদের এই উপমহাদেশের ভূমি ব্যবস্থা দেখি, সেটা মুঘল আমল হোক, ব্রিটিশ আমল হোক, পাকিস্তান আমল হোক এবং বাংলাদেশ আমল হোক, এই টোটাল সমস্ত কিছু দেখে আমাদের মালিকানাটা ডিসাইড করতে হয়। তো আমাদের এই উপমহাদেশে 1793 সালে যেটা করা হয়, সর্বপ্রথম এই সম্পত্তির মালিকানাগুলা জমিদারকে দেওয়া হয়, আর জমিদার সেগুলা কৃষকদের মাঝে লিজ দিত, পাট্টা দিত। এগুলাকে আমরা একটা যেটা বলতে পারি যে চুক্তিভিত্তিক চাষাবাদ সবাই করতেন। মূল মালিক ছিল জমিদার, আর জমিদার থেকে আমরা সম্পত্তিগুলা লিজ নিতাম, পাট্টা নিয়ে চাষাবাদ করতাম। যারা চাষাবাদ করতো আসলে প্রকৃতপক্ষে এদের অন এভারেজ কোনো মালিকানা ছিল না। তো তখন এই উপমহাদেশে সর্বপ্রথম তারা জরিপ কাজটা সৃষ্টি করে। বাস্তবে আমাদের যে বর্তমান নকশাগুলা পাচ্ছি, এগুলো আমরা সেই সিএস রেকর্ডের মধ্যে 1888 থেকে 1940-এর মধ্যে পাচ্ছি। তো তখন তারা যে এই নকশাটা প্রস্তুত করেছে, সেখানে উপরে জমিদারের নাম এবং জমিদারের অধীনে তারা যারা সম্পত্তিটা খায় তাদের নামটা দেওয়া আছে সিএস রেকর্ডে। এই রেকর্ডটাই হচ্ছে আমাদের বাস্তব ভিত্তিক সবচেয়ে পুরাতন রেকর্ড। এখন এই সিএস রেকর্ড আসলে মালিকানার কোনো প্রকার দলিল না, যদিও প্রাথমিক প্রামাণ্য দলিল, কিন্তু মালিকানার দলিল কিন্তু না। এর পরবর্তীতে যখন ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যায়, জমিদারি প্রথা 1950 সালে বাতিল করা হয়, তখন প্রকৃতপক্ষে ওই যে মালিকানাটা যারা অধীনস্থ চাষাবাদে ছিল তাদের বরাবর দিয়ে দেওয়া হয়, অর্থাৎ আমরা প্রকৃতপক্ষে ভূমির মালিক হয়ে উঠি। তো এটার জন্য জরিপ করার প্রয়োজন পড়তো। তো সেই সময় তাড়াহুড়া করে যেটা করা হয়েছে, সরজমিনে আর যাওয়া হয় নাই। ওই জমিদারের পত্তন রেজিস্টার যেটা দিয়ে সে ইজারা দিত, সেটার মাধ্যমে কে কোথায় আছে হাতের লেখা নকশা প্রস্তুত করা হয়, খতিয়ান প্রস্তুত করা হয়। তো এইটার মাধ্যমেই মালিকানা প্রতিষ্ঠিত হয়। তো এই জন্য এসে খতিয়ানটা একটা মালিকানার দলিল, যা কোরীয় দলিল হিসাবে আমরা সম্পত্তি বিক্রি করতে পারি। তো এই রেকর্ড করতে গিয়ে ভুল ভ্রান্তি হয়। এই ভুল ভ্রান্তি সংশোধন করার জন্য 1966-তে পরবর্তীতে রিভিশনাল সার্ভে শুরু হয়, যেটা আজ পর্যন্ত চলতেছে। এখন দলিলটা আসলো কোথা থেকে? এই দলিলটা আসলো 1908 সাল থেকে। ওই জমিদার থেকে আমরা যে সম্পত্তিটা লিজ নিতাম, বা পূর্ববর্তী যারা একদম বংশ পরস্পরায় কোনো সম্পত্তির মালিক ছিল, তো সেই সম্পত্তিগুলো যদি কেউ হস্তান্তর করতে চাইতো, তাহলে একটা লিখিত ডকুমেন্টের মাধ্যমে করতে হবে। এরকম 1908 সালে আইন নিয়ে আসা হয়। তো আমরা বলতে পারি যে 1908 সাল থেকে আমাদের দলিলের সৃষ্টি হয়। তবে অ্যাসে রেকর্ডের পূর্ববর্তী যদি কোনো দলিল আমরা নাও পাই, বর্তমানে আমাদের কোনো সমস্যা নেই। তাহলে 1963 সাল থেকে পরবর্তীতে একটা দলিল আমরা পাচ্ছি, ওই দলিলের অধীনে খতিয়ান সৃষ্টি হচ্ছে। এখন এই দলিল বলতে যে কোনো হস্তান্তরের দলিল হইতে পারে, সাবকবলা, হেবা, দান হইতে পারে, অথবা দলিল বলতে রেকর্ড হইতে পারে, দলিল বলতে নিলাম সার্টিফিকেট হইতে পারে, দলিল বলতে আদালতের আদেশ বা ডিক্রিও কিন্তু হতে পারে। এখন আসি আমরা খতিয়ান। তো খতিয়ান তো বুঝলেনি, আমাদের সিএস খতিয়ান ছিল, পরে আছে পরবর্তীতে আরএসএস সৃষ্টি হইল। মূলত খতিয়ানটা সরকার তৈরি করে খাজনা আদায় করার জন্য, কোনো মালিকানার ডকুমেন্ট বর্তমান অনুযায়ী না, বর্তমানে দলিলই একমাত্র মাধ্যম। এরপরে হচ্ছে আমরা সেই খতিয়ানের মাধ্যমে খাজনা দিতে হবে। এখন খাজনা সব সময় যদি সরকারি স্বার্থ থাকে, নানা প্রকারের বিষয় থাকে, ওই সম্পত্তিটার খাজনা নেওয়া হয় না। তো এই জন্য আপনি যেই সম্পত্তি ক্রয় করতে চাচ্ছেন, দলিল যেমন দেখবেন, খতিয়ানও দেখবেন, এবং আপ টু ডেট খাজনা দেওয়া আছে কিনা সেটাও দেখে নেবেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দখল। কারণ আমাদের সাক্ষ্য আইনের একটা পরিভাষা হচ্ছে, যিনি সম্পত্তির দখলে আছেন, সাক্ষ্য আইন ধরে নেয়, প্রিজাম্পশনটা নেয় যে উনি সম্পত্তির মালিক। যিনি অস্বীকার করবেন উনি প্রমাণটা উপস্থাপন করবেন, বার্ডেন অফ প্রুফটা তার কাছে আসবে। তো এই জন্য আপনার কাছে শুধু দলিল থাকলে হবে না, অন্য আইন লিমিটেশন অ্যাক্ট বলতেছে ওই দলিলে আপনাকে 12 বছরের মধ্যেই মামলা করা দরকার ছিল। তো এই জন্য গ্রামগঞ্জে আশেপাশে 50 বছর পুরাতন সিএস রেকর্ডে আপনার দাদার নাম আছে, আপনার কাছে পুরাতন দলিল আছে, আজকে 50 বছর পরে মামলা করে অযথা আইনজীবীকে টাকা দিয়ে আদালতে গিয়ে কোনো লাভ হবে না।
তো এর জন্য দলিলটা কার্যকারী দলিল হইতে হবে, যেটা অ্যাক্টিভ থাকবে, যার কার্যকারিতা থাকবে। খতিয়ান মোতাবেক আপনার যাতে দাখিলাটা থাকে, আর সম্পত্তির প্রপার নকশা মোতাবেক যাতে আপনার দখলটা থাকে। এই কয়েকটা জিনিস যদি আপনি যাচাই বাছাই করে সম্পত্তি ক্রয় করতে পারেন, বিনিয়োগ করতে পারেন, আপনি লাভবান হবেন। মনে রাখবেন, অন্য কিছু আপনার সাথে প্রতারণা করতে পারে, এই মাটি আমাদের সাথে প্রতারণা করে না। মাটিতে বিনিয়োগ করেন, লাভবান হবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।